আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকটা খুব সুন্দর করে সাজিয়েছি, খুবই দুর্দান্তভাবে সাজিয়েছি আমরা। তো এমনভাবে বেসিকটা সাজানো যে তোমরা আসলে এই বেসিকটা দেখলেই বুঝবা, দেখলেই তোমাদের খুবই ভালো লাগবে যে এই বেসিকগুলো এতটা সাবলীল শব্দে লেখা হয়েছে। আমরা আলোচনা করছিলাম আমাদের সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে। আমরা এখন কথা বলতে চাই খতিয়ানের জের নির্ণয়টা আসলে আমরা কিভাবে করি, সেই জের নির্ণয়ের পদ্ধতিটা নিয়ে আমরা আজকের এই ক্লাসে কথা বলতে চাই। খেয়াল করে দেখো, আমরা যখন খতিয়ান প্রস্তুত করি, আমাদের খতিয়ান প্রস্তুতের ছক হচ্ছে দুইটা। একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে আমাদের জন্য চলমান জের ছক। এই একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। খেয়াল করো ভাইয়া, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। ওকে, কোনটা আমার জন্য টি ছক আর কোনটা আমার জন্য চলমান ছক, ওই ছকগুলোর জের কিভাবে কাটতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ক্লাসটাতে আলোচনা করতে চাই। ওকে, আমরা একটু এখানে খেয়াল করে দেখি ভাইয়া, চলমান জের ছক ও টি ছক প্রস্তুতের নিয়ম। আমাদের ছক হচ্ছে দুইটা, একটা টি ছক এবং চলমান জের ছক। আমরা সবার প্রথমে কথা বলবো টি ছক নিয়ে। ওকে, দেখো আমাদের টি ছকের একটা প্রধান নিয়ম হচ্ছে হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকে দুই দিকের যোগফল সর্বদা সমান করতে হয়। দেখো, আমি আমার সামনে তোমাদের জন্য একটা নমুনা ছক রেখেছি, এটা কোনো একটা প্রশ্নের সমাধান আমি তোমাদের জন্য নিয়ে আসছি, জাস্ট যেন তোমাদেরকে ব্যাপারটা আরো বেটার ওয়েতে বোঝানো যায়, এই জন্য আর কি। একটু খেয়াল করে দেখো, আমরা কি করব ভাইয়া, আমাদের চলমান জের ছকে হিসাবের ডেবিট এবং হিসাবের ক্রেডিট দুই পাশের যোগফল কি হইতে হয়, দুই পাশের যোগফলটা সমান হইতে হয়। দেখো, যেমন এই পাশে আমি লিখছি 25,000 টাকা এবং এই পাশে আমার 25,000 টাকা, দুইটা পাশ সমান হইতে হবে। ওকে, তাই যেই দিকের যোগফল বড় তা উভয় দিকের টাকার কলামে লিখতে হবে। যেই দিকের যোগফল বড় তা উভয় দিকের টাকার কলামে, টাকার ঘরে লিখতে হবে। দেখো, যেহেতু আমাদের হিসাবে দুইটা পাশ সমান হইতে হয়, যেহেতু আমার হিসাবে দুইটা পাশ সমান হইতে হয়, প্রতিবারই হিসাবে দুইটা পাশ সমান হবে, প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব না। যেমন আমরা যদি এই অঙ্কের দিকে দেখি, দেখো এখানে ক্রয় হিসাব আছে 25,000 টাকা, আর এইখানে আমার আছে কত, 2500 টাকা। এখানে আছে কত, 2500। তাহলে ক্রেডিট পাশের তুলনায় ডেবিট পাশে অলমোস্ট 22,500 টাকা কম আছে। ক্রেডিট পাশের তুলনায় ডেবিট পাশে অলমোস্ট 22,500 টাকা কম আছে, 22,500 টাকা কম আছে, তাই না? এই যে এত বড় একটা অ্যামাউন্ট কম, এখানে এত লম্বা একটা অ্যামাউন্ট যে কম আছে, এই জিনিসটা আমরা কি করব? তাহলে আমাকে কি বলা হচ্ছে, যেহেতু দুইটা পাশ সমান হবে, এই জন্য যেই দিকের যোগফলটা আমাদের জন্য বড় ওই দিকটা আমাকে লিখতে হবে। তাহলে যেই দিকের যোগফল বড় মানে কি ভাইয়া, এই যেই দিকের যোগফল বড় মানে কি, আমাদের এখানে এই যে দেখো, যেহেতু ডেবিট পাশের যোগফলটা বড়, আমরা ডেবিট পাশের যোগফলটাই দুই পাশে লিখছি। দেখো 25,000 এবং 25,000 টাকা। কথা কি বোঝা গেছে ভাইয়া? 25,000 এবং 25,000 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে কি বলা আছে ভাইয়া, উভয় দিকের টাকার যোগফলের নিচে সমান্তরাল দুটি দাগের রেখা টেনে হিসাব বন্ধ করতে হবে। তাহলে এই যে দুইটা পাশে আমি কি করব, এই দুইটা পাশের যোগফল বন্ধ করার জন্য এই যে দেখো দুইটা দাগ টেনে দিছি, এই যে দেখো দুইটা দাগ আমি টেনে দিছি, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে ভাইয়া, নির্দিষ্ট সময়ের শেষের তারিখের হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার হিসাবকাল শেষে ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য কত টাকা, আমাকে সেইটা আইডেন্টিফাই করতে হবে, আমাকে সেইটা ক্যালকুলেশন করতে হবে। তো আমি ডেবিট এবং ক্রেডিট দুইটা দিক আমি দেখলাম যে আমার এইখানে ডেবিট পাশে টাকা কম আছে 22,500 টাকা। ডেবিট এবং ক্রেডিট পাশের পার্থক্যটা বাইর করতে হবে। আমি ডেবিট ও ক্রেডিট পাশের পার্থক্যটা বের করি। দেখো, ক্রেডিট পাশের ব্যালেন্স 25,000 টাকা, ডেবিট পাশে আছে কত, 2,500 টাকা। ডেবিট পাশে আছে কত, 2,500 টাকা। ওকে, 2,500 টাকা। তাহলে এখানে কাজ কি ভাইয়া, নির্দিষ্ট সময় শেষে হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করো। আমি লিখছি পার্থক্য, হিসাবের যে দিক বড়
ব্যালেন্স সেই নামেই পরিচিত হয়, হিসাবে যেই দিক বড়। ভাইয়া বড় কোন পাশ? আমাদের এই অঙ্কে বড় কোন পাশ? বড় হচ্ছে আমার ডেবিট পাশ। তাহলে এই যে যেই ব্যালেন্সটা বের হবে, সরি বড় কোন পাশ? বড় হচ্ছে ক্রেডিট পাশ। তাহলে এই যে যে ব্যালেন্স 22,500, এইটা আমার ক্রেডিট ব্যালেন্স নামে পরিচিত হবে। আবার যদি ডেবিট পাশটা বড় হইতো তাহলে আমার ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স নামেই পরিচিত হইতো, আমার ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স নামেই পরিচিত হইতো। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? ভাই কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বইল। তাহলে আমরা টি ছকটা মোটামুটি একটু বুঝতে পারলাম। যতটুকু বুঝতে পারো নাই কোনো অসুবিধা নেই, আমরা অঙ্ক করার সময় আরো অনেক বেশি পরিষ্কার ধারণা রাখতে পারবো। এখন তো আমি তোমাদের জন্য কিছুটা আলোচনা করে দিলাম আর কি। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে চলমান জেড ছকের ক্ষেত্রে। চলমান জেড ছকে চলমান জেড ছকে হিসাবের জেড যে কোনো সময় জানা যায়। প্রতিটি লেনদেন পোস্টিং এর সঙ্গে সঙ্গে উদ্ধৃত বা ব্যালেন্স নির্ণয় করা যায়। চলমান জেড ছকে উদ্ধৃত লেখার পৃথক পৃথক কলাম থাকে। একটু আমি তোমাদেরকে একটা চলমান জেড ছক দেখাই। দেখো চলমান জেড ছকে প্রতিটা লেনদেন শেষে মূলধন হিসাব শেষ, তাহলে আমার জের কত আছে? নগদান হিসাবের খতিয়ান করতে, তাহলে মূলধন হিসাব নামে এন্ট্রিটা দেওয়ার পরে আমার জের আছে 55,000 টাকা। অফিস সরঞ্জাম হিসাবের জেরটা লেখার পরে আমার জের আছে কত? 58,200 টাকা। বিক্রয় হিসাব দেওয়ার পরে আমার জের আছে কত? 98,200 টাকা। তার মানে প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সাথেই আমার হিসাবের জের কত, আমার হিসাবের উদ্ধৃত কত, সেটা আমি নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে? মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ নির্ণয় করা হয় না। মোট ডেবিট ও ক্রেডিট পোস্টিং এর পরিমাণ নির্ণয় করা হয় না, অর্থাৎ আমার মোট ডেবিট লেনদেন কত টাকা, আমরা টি ছকে গিয়ে সবার শেষে যেমন এরকম করে ক্যালকুলেশন করে বের করছিলাম, এই কাজটা আসলে আমাকে চলমান জের ছকে করতে হয় না। এই কাজটা আমাকে চলমান জের ছকে করতে হয় না, তাই না? ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আসলে খতিয়ানটা মোটামুটি একটু বুঝতে পারলাম। আচ্ছা, এরপর জেড টানা বা ব্যালেন্সিংটা একটু দেখি। হিসাবের জেড টানা খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে পোস্টিং এবং পরবর্তী ধাপ হচ্ছে ব্যালেন্সিং বা উদ্ধৃত নির্ণয় করা। প্রথম ধাপে আমার কাজটা কি? প্রথম ধাপে আমার কাজ হচ্ছে আমি হিসাবটা পোস্টিং দিব, কোন লেনদেনটা কোন পাশে অন্তর্ভুক্ত হবে সেইটা আমি লিপিবদ্ধ করার চেষ্টা করব। কোন লেনদেনটা আমি কোন পাশে অন্তর্ভুক্ত করব, কোন লেনদেনটা আমি কোন পাশে লিপিবদ্ধ করব, সেই জিনিসটা আমি জানার চেষ্টা করব। ওকে, এরপরে খতিয়ান হিসাবের দুদিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে জের বা ব্যালেন্সিং বলে। খতিয়ান হিসাবের দুটি দিক আছে, খতিয়ানের হিসাবের দুইটা দিক আছে। একটি হিসাব উভয় দিকই আপনা আপনি সমান হয়ে গেলে হিসাবটিকে সমতা প্রাপ্ত বলে। অর্থাৎ যদি এমন হয় কোনো একটা অঙ্ক করতে গিয়ে আমি দেখলাম আমার হিসাবের দুইটা পাশ একা একাই মিলে গেছে, আমাদের হিসাবের দুইটা পাশ একা একাই সমান হয়ে গেছে, একা একাই দুইটা পাশ মিলে গেছে, একা একাই দুইটা পাশ সমান হয়ে গেছে, এরকম হয়ে যাওয়া মানে ওই হিসাবটাকে আমরা বলি সমতা প্রাপ্ত। ওই হিসাবটাকে আমরা কি বলি? ওই হিসাবটাকে আমরা বলি সমতা প্রাপ্ত, তাই না? আচ্ছা, হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল থেকে বেশি হলে যে জের বা উদ্ধৃত পাওয়া যায় তাকে ডেবিট জের বলে। ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের চেয়ে বেশি হলে তাকে ক্রেডিট জের বলে। সোজা কথা হচ্ছে যদি ডেবিট পাশের জের বেশি হয় ডেবিট জের, যদি ক্রেডিট পাশের জের বেশি হয় তাহলে সেটা আমার জন্য একটা ক্রেডিট জের, সেটা আমার জন্য কি একটা ক্রেডিট জের। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এই কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও। ওকে, তাহলে হিসাবের সাধারণ বা স্বাভাবিক উদ্ধৃত, আমার কোন হিসাবের স্বাভাবিক উদ্ধৃত কি? আমরা সবাই জানি সম্পদ ও ব্যয়, এই দুইটাকে আমরা একসাথে বলি হচ্ছে সব, সংক্ষেপে বলি সব। সম্পদের স, ব্যয়ের ব, সব। সম্পদ ও ব্যয় এই দুইটা স্বাভাবিক উদ্ধৃত হচ্ছে ডেবিট, এই দুইটা স্বাভাবিক উদ্ধৃত হচ্ছে ডেবিট। আয় দায় মালিকানা সত্ত্ব, এইটাকে আমরা একসাথে বলি হচ্ছে আদম। আয়ের আ, দয়ের দা, ময়ের মালিকানা সত্ত্ব, তো এটাকে আমরা একসাথে বলি আদম। এটা স্বাভাবিক উদ্ধৃত হচ্ছে
ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, তাই না? ওকে ভাই, আমরা যা কিছু আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমাদের জন্য জানা দরকার, তার কারণ এই জায়গা থেকে আমাদের পরীক্ষায় আমরা অনেক বেশি এমসিকিউ কমন পাবো। তার মানে আমরা এমসিকিউ কমন পাওয়ার জন্য আসলে এই আলোচনাটুকু করলাম। ইনশাল্লাহ অঙ্ক তো আমরা করবোই সামনে, আমরা অনেক এক্সাম্পল রেখেছি, অনেক প্রশ্ন সমাধান করেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করেছি। ভাইয়া আমাদের এই বেসিক পার্ট থেকে তোমরা অধ্যায়ের যে মূল শব্দাবলী রয়েছে সেই শব্দাবলীগুলো যদি পড়ো, সেখান থেকেও তোমরা অনেক ভালো একটা নাম্বারের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু কমন পাবা ইনশাআল্লাহ। এজন্য আমি তোমাদের সবাইকে বলবো, বইয়ের প্রতিটা লাইন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বইয়ের প্রতিটা শব্দ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই তোমরা এই বইটা মনোযোগ দিয়ে পড়ো, এই বইটা ভালো করে পড়ো। ইনশাআল্লাহ এই একটা ইজি অ্যাকাউন্টিং বই তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে তোমার পছন্দ মতো, তোমার যেটা একটা তোমার যে উইশ, ওই উইশ মোতাবেক একটা রেজাল্ট তুমি করতে পারবা ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।